জামাতের সাথে সখ্যতা গড়ে তুলে রাজনীতি করলে বিএনপির পক্ষে আগামী 15 বছর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ধরে রাখা সম্ভব। আবার অন্যদিকে আওয়ামী লীগের সাথে সখ্যতা গড়ে তুললে বিএনপির পক্ষে 5 বছরের মধ্যেই ক্ষমতা হারানো সম্ভব। সিদ্ধান্ত আমাদের, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত জনগণের। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আলটিমেটাম দিলেন পিনাকিদা। এই যারা মাথা মোটা বলেন আর যাই বলেন, যারা উপদেষ্টা আছে, এরা কিন্তু কোনো কাজ ঠিকমতো করতে পারতেছে না। আর আজকে আপনারা আইনের দোহাই দেন, যারা উপদেষ্টা আছেন, আপনারা কোন আইন আজকে উপদেষ্টা হয়েছে? আপনারা তো অবৈধ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা উচিত। বয়সসীমা 35 করার পক্ষপাতী নই কোনোভাবেই, একেবারেই না। কেননা সেটা আমি আমাদের বিসিএস ক্রেজ এই মুহূর্ত পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে সেটা নিয়ে কথা বলি। সরকারি চাকরির বয়সসীমা আসলে তুলে দেওয়াই উচিত। যে কেউ যে কোনো বয়সে বাংলাদেশের সরকারি চাকরিতে ঢুকতে পারবেন, তারা দেশের সেবা করার জন্য যখনই নিজেকে প্রস্তুত মনে করবে। এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটার বিলুপ্তি ঘোষণা করা হোক, কারণ এই মুহূর্তে বাংলাদেশে এই প্ল্যাটফর্মটার কোনো রকম প্রয়োজন নেই। সমন্বয়ক না, যারা প্রধান উপদেষ্টা আছেন তারা রাষ্ট্রীয় প্রটোকল পাবেন, খুবই সিম্পল। কিন্তু সারজিৎ এবং হাসনাত যখন যায় আগে পিছনে সেনাবাহিনীর গাড়ি, পুলিশের গাড়ি, তো বিপ্লবী ছাত্রমন্ত্রীর প্রশ্ন হচ্ছে তারা কোন অ্যাঙ্গেলে এই প্রটোকলটা পাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। সোমবার বিএফআইইউ এর পাঠানো চিঠিতে বলা হয়, আগামী 30 দিন এসব অ্যাকাউন্টে কোনো ধরনের লেনদেন করা যাবে না, প্রয়োজনে লেনদেন স্থগিতের সময় বাড়ানো হবে। দর্শক, এবার ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। কেননা তিনি এই মুহূর্তে এসে এমন একটি কাজ করে বসেছে যেটার কারণে এই মুহূর্তে সকলেই তার পদত্যাগ চাইছে। তো দর্শক, হঠাৎ করে তিনি কি এমন করেছেন যেটার কারণে তার পদত্যাগ চাইছে? দর্শক, সেটি আপনারা একটু পরেই জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনাদের আরও একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে চাকরির বয়স 35, এটা নিয়ে যেই আন্দোলনটা শুরু হয়েছে সেটাকে আপনি সমর্থন করেন কিনা, বা আপনি চান কিনা চাকরির বয়স 35 করা হোক, বা 35 বছর পর্যন্ত সকলে চাকরি নিতে পারবে এমন একটা দাবি যে করা হয়েছে সেটার পক্ষে কিনা সেটা অবশ্যই জানাবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতেই আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। জামাতের সাথে সখ্যতা গড়ে তুলে রাজনীতি করলে বিএনপির পক্ষে আগামী 15 বছর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ধরে রাখা সম্ভব। আবার অন্যদিকে আওয়ামী লীগের সাথে সখ্যতা গড়ে তুললে বিএনপির পক্ষে 5 বছরের মধ্যেই ক্ষমতা হারানো সম্ভব। সিদ্ধান্ত আমাদের, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত জনগণের। আমরা কি 5 বছরের মধ্যে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হারাবো, নাকি লম্বা সময়ের জন্য আমরা বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকবো, সেটাই আজকের আলোচ্য বিষয়। প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, বন্ধুরা, আমার আজকের বক্তব্য যারা শুনবেন তারা একটু বিষয় খেয়াল করে দেখেছেন, গত 5ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। নতুন করে এই স্বাধীনতা অর্জনের জন্য প্রায় 1,500-এর অধিক ছাত্র জনতা, সাধারণ নাগরিক জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। বাংলাদেশের আপামর জনতা, সেনাবাহিনী, ছাত্র, শিক্ষক, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা সকলের মাধ্যমে, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিক দল, বড় বড় রাজনৈতিক দল, বিএনপি, জামাত সহ সকলের অবদানের ভিত্তিতে আজকের এই স্বাধীন বাংলাদেশ। কিন্তু এই স্বাধীন বাংলাদেশের পরবর্তী সময়ে আমরা দেখছি বাংলাদেশে একটি মহল, কুচক্রী মহল বলতে পারেন, কিংবা তাদেরকে আপনি কোনো ষড়যন্ত্রের অংশবিশেষ মনে করতে পারেন, তারা আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্তই আওয়ামী লীগের একটি প্রচেষ্টা ছিল এদেশে বিএনপি যাতে কারো সাথে রাজনীতি করতে না পারে এবং বড় বড় রাজনৈতিক দলের সাথে যাতে সখ্যতা গড়ে তুলতে না পারে, সেজন্য ষড়যন্ত্র অব্যাহত রাখা। আর আমাদের মধ্যেও কেউ কেউ এ ধরনের টোপ গিলতে সক্ষম হয়েছে এই ভেবে যে হ্যাঁ, যদি আমরা ইসলামী রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকি, অথবা আমরা যদি ভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকি, আমরা যদি স্বাধীনভাবে রাজনীতি করি, হতে পারে আমরা সর্বোচ্চ জনপ্রিয়তার ভিত্তিতে দেশে সরকার গঠন করব, পাশাপাশি পার্শ্ববর্তী দেশ আমাদের উপরে সন্তুষ্ট থাকবে, পাশাপাশি এটাই আমাদের জন্য মঙ্গলজনক। এ ধরনের চিন্তা চেতনা অনেকের মধ্যে হয়তো বীজ বপন করেছিল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে মূলত এই থিমটা বিদেশি একটি চক্রের দেয়া। তারা মূলত এটা করে আমাদেরকে অনৈক্য বাঁধিয়ে দিয়ে আমাদের শক্তিকে খর্ব করেছে, ছোট করে রেখেছে এবং দীর্ঘ 16 বছরে মাথা উঁচু করে কাউকে দাঁড়াতে দেয়নি। আল্লাহর মেহেরবানিতে আপনারা, আমরা আমার দেশের সাধারণ জনগণ, সেনাবাহিনী, ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা পেয়েছি এবং 1,500-এর অধিক সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা, বাংলাদেশের জনগণের রক্তের বিনিময়ে আজকের এই 5ই আগস্টের পরবর্তী স্বাধীনতা। কিন্তু পরবর্তী স্বাধীনতার পরে আজকের যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আওয়ামী লীগ নিজেকে বাঁচানোর জন্য, আবার এই রাজনীতিতে ফিরে আসার জন্য, বিএনপিকে কাছে ডাকার জন্য একটি কৌশল হিসাবে
নতুন করে তাদের ভিতরে যারা হতাশা লীগ আছে তাদেরকে ঢুকিয়ে দিয়ে জামাত এবং বিএনপি এবং ইসলামী দলগুলো সহ আরো যত দল আছে তাদের সাথে একটু দূরত্ব তৈরির পায়তারায় লিপ্ত রয়েছে। আমি মনে করি এই পায়তারাটিতে কেউ যদি ফাঁদে পাড়া দেয় তাহলে আওয়ামী লীগ তার জায়গায় সফল হবে, বিএনপি তথা এদেশের স্বাধীনতা প্রেমী মানুষ তারা ব্যর্থ হবে। কারণ আপনাকে যদি সহজেই বলি, বাংলাদেশে আওয়ামী লীগ এমন একটি দল যারা যে কোনো মূল্যে আপনাকে যদি আজকে ক্ষমতায় আনে, বিএনপির মতো একটি রাজনৈতিক দল যদি একা একা ক্ষমতায় থাকতে যায় এবং তার সাথে বাংলাদেশের সর্ববৃহৎ সেকেন্ড দল জামাত ইসলামের মতো একটা দল যদি ব্যাকআপ না থাকে বা সক্ষতা না থাকে অথবা আন্ডারস্ট্যান্ডিং মানে কি বলে আপনার একে অপরের মধ্যে বোঝাপড়া না থাকে, গ্যাপ তৈরি হয়, শত্রুতা তৈরি হয়, তাহলে আওয়ামী লীগের পক্ষে আগামী 4 বছরের মধ্যে মানে নির্বাচন পরবর্তী 4 বছরের মধ্যে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেখান থেকে বিএনপি উত্তরণ ঘটানোর মতো কোনো পরিস্থিতি হাতে থাকবে না। বিএনপি তখন সেখানে ব্যর্থ হয়ে নির্বাচন দেখ কিংবা না দেখ যেভাবেই হোক না কেন আওয়ামী লীগের হাতেই পরাস্ত হতে হবে। কিন্তু যদি আওয়ামী লীগ বিদ্বেষী হয়ে বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো অন্তত মনস্তাত্ত্বিকভাবে ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় তো যাবেই, এই ক্ষমতায় যাওয়ার আরো 2-3 টার্ম তথা 15 বছর পর্যন্ত দীর্ঘমেয়াদী ক্ষমতায় যাইতে তাদের কোনো বাধা থাকার সুযোগ নেই। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা উচিত, এরকম একটা আলাপ দীর্ঘদিন থেকে সমাজে আছে। আমরা যারা চাকরি প্রত্যাশী, বিশেষ করে যারা বিসিএস ক্যাডার হতে চান, তারা দীর্ঘদিন থেকে আন্দোলনটা নিয়ে মাঠে আছেন। আমি বেশ কয়েক বছর ধরেই মনে করতে পারি এদের কারোর সাথে আমার কথা হয়েছে, কেউ কেউ সাক্ষাতে আমাকে এটা নিয়ে কথা বলার কথা বলেছেন, আমার ভিডিও নিচে মন্তব্যে অনেকে চান যেন আমি এটা নিয়ে কথা বলি, তাই এটা নিয়ে আমি আমার কথা আমি আমার কথাই বলবো। গতকাল ইনফ্যাক্ট একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা হয়তো খেয়াল করেছি, 35 যে বয়স পর্যন্ত সরকারি চাকরি করা যাবে এই যে আন্দোলন করছেন তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন। এটা এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। তো সেই অবস্থান নেওয়ার পর পুলিশকে রীতিমতো বল প্রয়োগ করতে হয়েছে, মাইল্ডলি টিয়ার গ্যাস সহ আরো কিছু বল প্রয়োগ তারা করে সেটাকে ছত্রভঙ্গ করেছে। এবং আমরা যতদূর জেনেছি এরপর চাকরি প্রার্থীদের পক্ষ থেকে প্রতিনিধিরা গেছেন যমুনায় এবং সেখানে তাদের দাবি দাওয়া জানিয়েছেন। পরবর্তীতে একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে যারা 7 দিনের মধ্যে এই ব্যাপারে রিপোর্ট দেবে। সেটার প্রধান হবেন যিনি প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের প্রধান, তিনি এটা চিফ হবেন। এইরকম একটা তথ্য আমাদের সামনে আছে। এখন আমরা যে আলাপটা করতে চাই, বয়সসীমা 35 পর্যন্ত সরকারি চাকরিতে ঢোকা উচিত কিনা। ইভেন আমাদের এই মৌলিক প্রশ্ন করতে হবে, সরকারি চাকরিতে ঢোকার জন্য এই যে ক্রেজিনেস, এটা একটা উন্মত্ততা, উন্মাদনায় পরিণত হয়েছে, এটা থাকা উচিত কিনা, এর কিছু কারণ খুঁজে বের করা দরকার এবং এটা নিয়ে আমাদের নতুন করে ভাবা দরকার। প্রথম একটা জিনিস একটু আলোচনা করে রাখা ভালো যে এটার পক্ষে যুক্তি কি। খুব কমন যুক্তি যেটা দেওয়া হচ্ছে, অনেক দেশে বয়সসীমা আরো বেশি পর্যন্ত আছে, 35-40, কোথাও কোথাও বয়সসীমাও নেই সরকারি চাকরিতে ঢোকার জন্য। ট্রু। সুতরাং সেই যুক্তিকে সামনে এনে যে বাংলাদেশে কেন এটা হবে না, এটা যুক্তি হিসেবে আনা হয়েছে। এবং দেশে চাকরির বাজারে সংকট আছে, এটাও সত্য। গত 15 বছরে দেশের অর্থনীতিকে আসলে ভেতর থেকে শেষ করে ফেলা হয়েছে। অনেকে তথাকথিত উন্নয়ন হচ্ছে বলে যে বয়ান আনতেন, এটা মিথ্যে ছিল। কিছু সরকারি ব্যয়, বিরাট অঙ্কের ব্যয় দিয়ে জিডিপি গ্রোথ যতটুকু হয়েছে, এটাকেও বাড়িয়ে দেখা হয়েছে, যতটুকু হয়েছে ওইটা রিলেটেড হয়েছে। এবং সরকারি চাকরি যারা করেন তাদের বৈধ অবৈধ ইনকামের কনজাম্পশনের একটা বড় প্রভাব পড়েছে আমাদের অর্থনীতির উপরে। কিন্তু মোটা দাগে আমাদের বেসরকারি খাত আসলে খুব বেশি ডেভেলপ করেনি। আমাদের বেসরকারি বিনিয়োগের পরিমাণ একই জায়গায় ঠেকে আছে, যদিও জিডিপি গ্রোথ প্রতি বছর বাড়ছে বলে আমাদের সামনে বয়ান হাজির করা হচ্ছিল। মোদ্দা কথাটা হচ্ছে আমাদের ইয়াংরা চাকরি পাচ্ছে না। ফলে আসল কথাটা অনেকে বলছেনও না, আমাদের ফ্রাস্ট্রেটেড ইয়াং পিপল মরিয়া হয়ে চাইছেন এটাকে 35-এ নিয়ে গেলে চাকরি পাওয়া কিছুটা হলেও সম্ভাবনা থাকবে। এবং তাহলে আমরা প্রশ্ন করতে পারি, 35-এর পর যদি 40 হয়ে যায়, 35-এ হলো না, তারপর আবার 40-এর দাবি আসবে কিনা, 45-50-এ যাবে কিনা। এমনি প্রাথমিকভাবে একটা তথ্য জেনে রাখা দরকার, সেটা হচ্ছে বিসিএস এর পরীক্ষায় অ্যাপিয়ার করার বয়স 30 বছর। এবং 30 বছর মানে এই না যে কেউ 30 বছরের মধ্যে চাকরি হবে। যিনি তার বয়স সীমার মধ্যে চাকরিতে পরীক্ষা বিসিএস শুরু করতে পারেন, তার ওই বিসিএসটা নিয়োগ পেতে আরো 2-3 বছরের মতো লেগে যেতে পারে। এটা মোটামুটি একটা নিয়ম। তার মানে তিনি আসলে দিনের শেষে চাকরি পাচ্ছেন 32, 33, 34 বছরে গিয়ে। আর যদি এটা 35 বছর হয়, তার মানে উনি চাকরি করবেন 38-39 বছরের দিকে গিয়ে, উনি একটু ওনার চাকরিতে জয়েন করবেন। এখন সেই পুরনো প্রশ্ন, এটা কি যৌক্তিক? আমরা খুবই নিউট্রালি, নন বায়াসড হয়ে ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি। যারা এটা চাইছেন আমি তাদেরকে অনুরোধ করব গভীরভাবে একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা বোঝার জন্য, বায়াসনেস সরিয়ে রেখে। এবং আমি আমার ভিডিও বা আমার চ্যানেলে আমি অনেক সময় একটা কথা বলেছি, আমি আসলে পপুলিজম করতে আসিনি এখানে। আমি অনেক সময় অনেক কথা বলেছি যেটা অ্যাপারেন্টলি মানুষ পছন্দ করেনি। আমি তারপরে বলেছি মাই টেক মে বি রং, কিন্তু আমি জেনুইন থাকতে চেয়েছি। যা বুঝি, যেভাবে বুঝি সেভাবেই বলতে চেয়েছি। কেন এভাবে বুঝেছি সেটা আপনাদের সামনে আনার চেষ্টা করেছি। আপনারা পাল্টা যুক্তি তর্ক দিতে পারেন, কিন্তু আমি সেটাই করব। আমি বয়সসীমা 35 করার পক্ষপাতী নই কোনোভাবেই, একেবারেই না। কেননা সেটা আমি আমাদের বিসিএস ক্রেজ এই মুহূর্ত পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে সেটা নিয়ে কথা বলি। তারও আগে বেশি বয়সে
সাকসেস রেট কেমন, বিসিএস এর পরিসংখ্যান কিছু আমি খুঁজতে গিয়ে পেলাম, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এরকম, 41তম বিসিএস এর প্রায় 40% এবং 43তম বিসিএস এর প্রায় 38% প্রার্থীর বয়স 30 থেকে 25 বছরের মধ্যে। অন্যদিকে বেশি বয়সী প্রার্থীর সফলতার হার অনেক কম। 41তম বিসিএস এর 13%, 43তম বিসিএস এর 16%-এর মতো প্রার্থীর বয়স 27 বছর বা তার চেয়ে বেশি। এর মধ্যে 29 বছরের বেশি বয়সী প্রার্থী মাত্র 1 থেকে 2%। আমরা বুঝতে পারছি বেশি বয়স হলেই রাদার বিসিএস এর সাকসেসের রেট কমে যায়। ঠিক আছে, সাকসেসের রেট কতটুকু হবে না হবে, অ্যাজ এ হোল বিসিএস পরীক্ষার সাকসেসের রেট এটা অনেক কম, কয়েক লক্ষ, এটা 3, 4, 5 লক্ষ এভাবে বাড়ছে। 35 হলে এই সংখ্যাটা আরো কয়েক লক্ষ বেড়ে যাবে, চাকরির সংখ্যা কয়েক হাজার, অল্প। সুতরাং আমরা দেখতে পাচ্ছি খুবই কম সাকসেসফুল হবে এরকম একটা পরীক্ষা বিসিএস, এবং এটার পেছনে ওই যে বলছিলাম একটা উন্মাদনা কাজ করে। আমরা কি খেয়াল করছি এই বিসিএস পরীক্ষার নামে আমাদের তারুণ্যের কি নিদারুণ অপচয় হয়, অপচয় হয়। যাদের চাকরি হয় না তারা তাদের বয়স পর্যন্ত, আমরা ধরে নেই মোটা দাগে এখন সেশন জ্যামের আগের মতো নেই, প্রায় সব জায়গায় 22 বছর 23 বছরের মধ্যে গ্রাজুয়েশন শেষ হয়ে যায়, মাস্টার্সের আগেই পরীক্ষা দেওয়া শুরু হয়। সো 23ও যদি আমরা ধরি, 7 বছর ধরে এই তরুণরা কিছু করেন না, যারা বিসিএস কে মূল টার্গেট করেন, ছোটখাটো একটা চাকরি বা টিউশনি করে চেষ্টা করেন এই সময়টা ফাইট করার, করে তাদের বিসিএস পেতেই হবে, বিসিএস চাকরি পেতেই হবে। এর জন্য কোনো রকম কোনো জায়গায় তেমন চাকরি করেন না। বেসরকারি চাকরিও যখন করছেন সেখানেও খুব মন দিয়ে করেন না, তার মাথায় ফোকাস ওটা, উনি অবসর সময়ে রাতের বেলা পড়ছেন ওটা নিয়ে, নিজের যে এক্সিস্টিং চাকরি তার এক্সেলেন্সের চিন্তা কিন্তু নাই, উনি অ্যাট এনি কস্ট বিসিএস চাকরি হতে হবে। এটা গেল একটা দিক। আরো একটা ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর প্রবণতা ইদানিং দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্টকে, যাদের বিশেষ করে যাদের সাবজেক্টের বাজারে জবের ডিমান্ড কম, আমরা একটার পর একটা ইউনিভার্সিটি তৈরি করছি, আমরা ধরে ধরে মানুষজনকে বিএমএ পাস দেওয়াচ্ছি, এটা একেবারেই ভুল সিদ্ধান্ত, শুনতে খারাপ লাগে। আমাদের প্রচুর ইউনিভার্সিটি আসলে বন্ধ করে দেওয়া উচিত এবং অসংখ্য সাবজেক্টও বন্ধ করে দেওয়া উচিত। আমাদের মতো একটা গরিব দেশে, আমি বলছি না যে অনেক সাবজেক্ট থাকবে না, কিছু ইউনিভার্সিটিতে থাকবে, সব জায়গায় ইনডিসক্রিমিনেটলি সেটা থাকতে পারে না। আমাদের অনার্স কলেজগুলোতে এমন সব সাবজেক্ট পড়ানো হয় যেগুলো লিস্ট কোনো বাজার মূল্য নেই এবং একটা ডিগ্রি প্রয়োজন বলে ওটাই পড়া হয়, আমরা এটা জানি। সো ফলে যেটা হয়, এইচএসসির পর আন্ডার গ্র্যাজুয়েট পড়ার সময় অসংখ্য স্টুডেন্ট সব ছেড়ে ছুড়ে বিসিএস এর গাইড পড়েন। ইয়েস, ইটস হ্যাপেনিং। বড় বড় ভার্সিটি, প্রতিষ্ঠিত ভার্সিটির বহু স্টুডেন্ট এখন এই কাজ করছেন। তার মানে আমরা বেসিক একটা সাবজেক্টে যে নলেজ নিয়ে একটা স্টুডেন্ট বেরোবে, আমাদের বাজারে আমাদের কাছে এখন এরকম মানুষ নাই, সে সব ছেড়ে ছুড়ে বিসিএস পড়ছে। আমরা যদি হিসাব করি সময়টা 18, 19 থেকে 30 বছর বয়স পর্যন্ত এই বিসিএস নিয়ে ক্রেজি হয়ে সময়টা দিচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটাকে ভিত্তি করেই বা এই প্ল্যাটফর্মটার উপর ভর করে বা এটা নেতৃত্বেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। তো এই আন্দোলনটাতে আমরা এখন দেখছি যে পেছনে শিবির ছিল, ছাত্রদল ছিল, আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল প্ল্যাটফর্মটিতে আমরা এখন সমন্বয়ক হিসেবে অনেকে দেখছি খুব ভালো ভালো অবস্থানে আছেন, আবার বাহিরে যারা আছেন তারাও কিন্তু অলিখিতভাবে একটা সরকারের মতনই ভূমিকা পালন করছেন, লাইক সার্জিস হাসান সহ আরও যারা আছেন। এখন আপনি কি মনে করেন আজকে যে দাবি উঠেছে যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটার বিলুপ্তি ঘোষণা করা হোক, কারণ এই মুহূর্তে বাংলাদেশে এই প্ল্যাটফর্মটার কোনো রকম প্রয়োজন নেই। বাংলাদেশ বাম ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্রমৈত্রী নামক একটা সংগঠন, তারা আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটিকে বিলুপ্তি ঘোষণার দাবি জানিয়েছে। মূল কারণ হিসেবে তারা অনেক কিছু এখানে আনছে, এর মধ্যে আমরা অনেক সময় অনেক নিয়ে সমালোচনা করছি, আলোচনা করছি বিভিন্ন জায়গায়। সমন্বয়ক পরিচয় দিয়া, এখন আসল না নকল এটা তো পরে, অনেক ঘটনা ঘটছে, চাঁদাবাজির ঘটনা ঘটছে, পুলিশের কাছে ধরাও খাইছে, পরে দেখা গেছে এরা সমন্বয় কিনা। আবার অনেক জায়গায় ধরেন মানে বাম হাত গলানো, আবার এই যে বন্যা ত্রাণ অনেক কিছু নিয়ে এখানে আলোচনা হচ্ছে। আবার ধরেন পলিটিক্যাল অবস্থান থেকেও বিএনপি বলেন, জামায়াত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য দলগুলো, আওয়ামী লীগের অবস্থা তো বাদই, তারাও কিন্তু আস্তে আস্তে এই প্ল্যাটফর্মের নেতাদের সাথে এক ধরনের সংঘর্ষে, বক্তব্যে যে সংঘর্ষ আছে সেটাতে জড়াচ্ছে। আবার তারাও প্রত্যেক দলের যে নেতারা আছেন তাদেরকে নিয়ে তাদের যে ভাষাগত ইস্যু এগুলো নিয়ে প্রত্যেক দল কিন্তু আলাদা আলাদা বিবৃতি দিয়েছে। এই অবস্থায় এসে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি দিলীপ রায় এবং সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল তারা একটা যৌথ বিবৃতি দিয়ে তারা বলছে যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত এই প্ল্যাটফর্মটি এখনো চলমান রাখা অযৌক্তিক। বর্তমানে এই প্ল্যাটফর্মটি একটি কর্তৃত্ববাদী জায়গায় পৌঁছে গিয়েছে, কথা সত্য। এখন এই প্ল্যাটফর্মের নামে সারা দেশে যা চলছে তা মূলতই গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করছে। বর্তমান সময়ে এসে এই প্ল্যাটফর্মটিকে সরকার দলীয় ছাত্র সংগঠনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই প্ল্যাটফর্মের সমন্বয়ক আনসারদের আন্দোলনে শিক্ষার্থীদেরকে ডেকে এনে আনসার শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা পরবর্তীতে সংঘর্ষে পরিণত হয়েছিল। এছাড়াও আমরা দেখতে পাই সমন্বয়করা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিজেদের কর্তৃত্বের এমন পর্যায়ে নিয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শপথ বাক্য পাঠ করেছে, যেটা সম্ভবত আপনার সিলেটে হয়েছিল। আমি এটা নিয়ে প্রতিবাদ করছি যে তোমরা এত দায়ের থেকে আসার বড় হয়ে গেছো না যে উপাচার্যের শপথ বাক্য পাঠ করবা, তোমার মতন লেবু সেবু বাসের কন্ট্রাক্টারই হেল্পার করে, বুঝছো, বিদেশ যে আমরা কামলা দিচ্ছি, উপাচার্য হওয়াটা এত সোজা জিনিস না। জোশে এসে অনেকে এই ধরনের কর্ম, এগুলো নিয়ে কিন্তু আসলে প্রশ্নটা উঠছে।
তো বলা হচ্ছে এছাড়াও আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমন্বয় পরিচয়ে প্রশাসনের নানান সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করারও সংবাদ আমরা দেখেছি। শুধু তাই নয়, গ্যাং কিলিং এ মদত দিয়েছে, রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে সারা দেশে ঘুরিয়ে বেরিয়েছে একান্ত নিজস্ব রাজনৈতিক ম্যান্ডেট বাস্তবায়নের জন্য। এটাও সত্য। সমন্বয়ক না, যারা প্রধান উপদেষ্টা আছেন তারা রাষ্ট্রীয় প্রটোকল পাবেন, খুবই সিম্পল। কিন্তু সারজিৎ এবং হাসনাত যখন যায় আগে পিছনে সেনাবাহিনীর গাড়ি, পুলিশের গাড়ি, তো বিপ্লবী ছাত্রমন্ত্রীর প্রশ্ন হচ্ছে তারা কোন অ্যাঙ্গেলে এই প্রটোকলটা পাচ্ছে? এখন তো দেশে আওয়ামী লীগ নাই যে তাদেরকে জেল পুলিশ টুলিশ নিবে, বা রাষ্ট্র এখন একটা সিস্টেমে চলে গেছে। এই জায়গাগুলো বিপ্লবী ছাত্রমন্ত্রীর প্রশ্ন। তারা বলছে যে নেতারা প্ল্যাটফর্মটির মানে তারা বলছে যে এটাকে বিলুপ্ত করা উচিত। দেশবাসীর প্রতি তারা আহ্বানও জানিয়েছেন যে সারা দেশে যা কিছু ঘটছে তা আমাদের আতঙ্কিত করছে, স্পষ্ট করে তুলছে রাষ্ট্রেরই একটা অংশ গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করার পায় তারা চালাচ্ছে। ফলে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে লড়াই, সেই লড়াইয়ে সফল বা সকল শ্রেণী-পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আর এটাকে যেন অতি দ্রুত সমন্বয়করা বিলুপ্তি ঘোষণা করে। কিন্তু করবে আপনার মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় না। ডক্টর ইউনূস সাহেব বারবার বলছে যে তোমরা ক্লাসে ফিরে যাও, তোমরা ক্যাম্পাসে ফিরে যাও। আপনি দেখেন গতকালকে একটা ছবি ভাইরাল হয়েছে, 8-এ পড়ুয়া এক ছাত্র একটা স্কুলে প্রধান শিক্ষককে আর এখান থেকে অব্যাহতি দিতে হবে। প্রধান শিক্ষক ওঠার পরে সেই চেয়ারে নিজে বসে গেছে। তাহলে বুঝতে পারতেছেন যে এই লেভেলে আগামী জেনারেশন কতটুকু অভিশপ্ত হইয়া বড় হবে। শিক্ষকদের অভিশাপ কামাচ্ছে এরা। একটা শিক্ষকের অন্তরে কষ্ট লাগে গেলে এই ছেলেটা বা এই মেয়েটা, এই যে মেয়েদের মধ্যে একটা বেয়াদব গ্রুপ বাড়িয়েছে বিভিন্ন জায়গায়। আমি দেখি যে ম্যাডামদের সাথে শিক্ষকদের সাথে কোন লেভেলের বেয়াদবি। তুই বোঝোস এখনো তোর বাপ নাই? তোরা কি বাপ মা নাই? এই বাচ্চা বয়সে 7, 8, 9, 10 পড়েছে, এখনো দুনিয়ার দ বোঝোস না মাইয়া। পোলাপাইন করে তাও বুঝি। মেয়েরাও এই অনেক জায়গায় দেখেছি ছেলেটার থেকে এক চামচ আগানো। জীবন ধ্বংস, জামাইয়ের বাইর যাইও কিলগুতা ছাড়া আর কিচ্ছু ভাই, তার মনে রাখো। প্রকৃতি প্রতিশোধ নেয়, বেয়াদবির কোনো জায়গা নাই। একজন শিক্ষক অন্যায় করলে এটার জন্য উপরে মহল আছে, কমিটি আছে, সেইভাবে হবে। তোমারও তো এই দায়িত্ব দেওয়া হয় নাই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।